প্রথমেই আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি, দীর্ঘক্ষণ আপনাদেরকে অপেক্ষা করিয়ে আমাদের এই আজকের সংবাদ সম্মেলনটি শুরু করতে যাচ্ছি। গত 27শে মার্চ 2025 তারিখে নির্বাচনী ট্রাইব্যুনাল প্রথম যুগ্ম জেলা জজ ঢাকা কর্তৃক মামলা নম্বর 15/2020 রায় প্রকাশ করা হয়। এই রায়ের মাধ্যমে 2020 সালের 1 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে গায়ের জোরে বেআইনিভাবে প্রকাশিত বানোয়াট ফলাফল ও গ্যাজেট বাতিল করে পলাতক ফজলে নূর তাপসকে অবৈধ ঘোষণা করা হয় এবং ধানের শীষ মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা ইশরাক হোসেনকে অর্থাৎ আমাকে বিজয়ী ঘোষণা করা হয়। এই রায়ের পরিপ্রেক্ষিতে 27শে এপ্রিল 2025 সালে নির্বাচন কমিশন ইশরাককে মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। পরবর্তীতে গ্যাজেট ও রায় চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়। 14 মে 2025 গ্যাজেট স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের। 22 মে 2025 হাইকোর্ট রিট খারিজ করে গ্যাজেট ও ট্রাইব্যুনালের রায় বহাল রাখে। 26 মে 2025 আপিল বিভাগ চেম্বার জজ লিভ টু আপিল ও স্থগিত আবেদন দাখিল করা হয়। 29 এবং 30 মে 2025 আপিল বিভাগ শুনানি শেষে কোনো স্থগিতাদেশ না দিয়ে ইসিকে শপথ অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেয়। 2রা জুন 2025 পূর্ণাঙ্গ আদেশে পুনরায় নিশ্চিত করা হয় যে কোনো ইনজাংশন নেই, শপথ আয়োজনের দায়িত্ব ইসি। বর্তমান আইনগত অবস্থা সম্পর্কে আপনাদেরকে একটু অবহিত করতে চাই। ট্রাইব্যুনাল রায় 27শে মার্চ 2025 ইশরাক হোসেন বৈধ মেয়র। ইসি গ্যাজেট 27শে এপ্রিল 2025 ট্রাইব্যুনাল রায় বাস্তবায়ন এখনও কার্যকর। হাইকোর্ট আদেশ 22 মে 2025 গ্যাজেট চ্যালেঞ্জ খারিজ, গ্যাজেট বহাল। আপিল বিভাগ আদেশ 2রা জুন 2025 কোনো স্থগিতাদেশ নেই, শপথ আয়োজনের নির্দেশ বহাল। এই অবস্থায় সরকার এটিকে কোনো সমাধান না করার মধ্য দিয়ে একাধিক আইন ও সংবিধান লঙ্ঘন করেছে। আদালত অবমাননা নীতি এবং দণ্ডবিধি ধারা 166/166 এই ধারাগুলো ভঙ্গ করা হয়। গ্যাজেট বৈধ ও কার্যকর, এটি বাতিল, রহিত বা আদালত কর্তৃক রহিত করা হয়নি। তাপস 2রা জুন 2020 প্রথম বোর্ড সভা করায় 5 বছরের মেয়াদ 1 জুন 2025 শেষ। এতে কি 2025 সালের গ্যাজেট মেয়াদ উত্তীর্ণ বা আইনের ভাষায় ইনফ্র্যাকচুয়াস হয়? সংক্ষিপ্ত উত্তর হচ্ছে না। একটি গ্যাজেট শুধুমাত্র তখনই অকার্যকর হয় যখন সরকার তা প্রত্যাহার, প্রতিস্থাপন বা আদালত তা রদ করে। এগুলো কিছুই ঘটেনি। যেহেতু প্রতিকার হিসেবে প্রতীকী শপথ, ক্ষতিপূরণ এবং ঘোষণা এখনও পাওয়া সম্ভব এবং বিষয়টি মুট, যেটি আদালতের ভাষায় হয়নি। আইনি বাধ্যবাধকতা পালনে স্থানীয় সরকার মন্ত্রণালয় গড়িমসি, হীন উদ্দেশ্য চক্রান্ত করে আইনি জটিলতা সৃষ্টি করা ও সর্বোপরি বাংলাদেশ এর সর্বোচ্চ আদালতের নির্দেশ অমান্য করার প্রতিবাদে ঢাকা দক্ষিণের ভোটাররা গত মে মাসের মাঝামাঝি থেকে রাজপথে নেমে আসে এবং প্রায় 1.5 মাস আন্দোলন চালিয়ে যায়। জনগণের যে সকল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেবা বিঘ্নিত হচ্ছিল সেগুলো সচল করার জন্য আমার অনুরোধে সোমবার 23 জুন 2025 তারিখে নগর ভবন কর্মবিরতি তুলে নেওয়া হয়েছে। জানা যায় জনগণকে সুবিধা বঞ্চিত করে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপিয়ে দেওয়ার কুচক্রান্ত বাস্তবায়ন করতে চেয়েছিলেন তারা। সেই চক্রান্ত রুখে দিতেই কর্মবিরতি তুলে নগর ভবন উন্মুক্ত ও আঞ্চলিক কার্যালয় সচল করা হয়েছে। পাশাপাশি এটাও উল্লেখ করা যাচ্ছে যে একটি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ের জন্য আন্দোলনকারীরা প্রতীকী কর্মসূচি পালন করে যাবে। একটি বেসরকারি চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অত্যন্ত আপত্তিকর কিছু কথা বলেছেন। আসিফ বলেছে, বিএনপির এক নেতার ইন্ধনে ইশরাকের আন্দোলন হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে হাজার হাজার ঢাকার ভোটারদের চরম অপমান করা হয়েছে। এই একটি বাক্য উচ্চারণের মধ্য দিয়ে নাগরিক থেকে পশুর মর্যাদায় নিয়ে যাওয়া হয়েছে। এটার জন্য তাকে অবশ্যই নাগরিকদের কাছে ক্ষমা চাইতে হবে। আসিফ আরেকটা কথা বলেছে, ইশরাককে মিসগাইড করা হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। তিনি
অন্যদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ এবং আমাকে ব্যক্তিগতভাবে চরমভাবে হেয় করেছেন। আমাদের ঢাকা নগরবাসীর স্বতঃস্ফূর্ত এই আন্দোলনকে এইভাবে অপমান করার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকার অধিবাসীদের প্রতি চরম অবমাননাকর এই বক্তব্যের জন্য তাকে ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। আসিফ আরও বলেন, আমাকে তার নির্বাচনী এলাকা কুমিল্লার একটি উপজেলার জনৈক বিএনপি নেতা, আমি নাম উল্লেখ করছি না, প্ররোচনা দিয়েছেন। এই আন্দোলনে অর্থ ও লজিস্টিক্স দিয়েছেন এবং তার কাছে নাকি প্রমাণ রয়েছে। এই প্রমাণ তিনি জাতির সামনে তুলে ধরবেন, অন্যথায় তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এখানেই তিনি থেমে থাকেন নাই। তিনি বলেছেন, বিএনপির একটি অংশের সরকারের সাথে বোঝাপড়ার দূরত্ব তৈরি হওয়ার কারণে আমাকে ব্যবহার করা হয়েছে। তিনি বিএনপির মতো ঐতিহ্যবাহী পুরনো বৃহৎ রাজনৈতিক দলকে হেয় করেছেন এবং একটি অসত্য অভিযোগ তুলেছেন। তিনি নিজেকে বিশাল কোনো মহামানব হিসেবে উপস্থাপন করেছেন। উনি হয়তো ভুলে গেছেন ওনার জন্মের আগে বিএনপির জন্ম হয়েছে। আসিফ এটাও বলেছে, আমার পক্ষ থেকে যারা নেগোশিয়েট করতে এসেছেন তারা সোললি আমার পক্ষে নেগোশিয়েট করেন নাই। আমার বিষয়টি সম্পূর্ণ আইনি, এখানে নেগোশিয়েট করার কোনো সুযোগ নেই। আদালত স্পষ্ট করে রায়ের মাধ্যমে কি করতে হবে তা বলে দিয়েছে। তাহলে নেগোশিয়েট কারা করেছে তা আমাকে জানাতে হবে, কারণ একমাত্র আমাদের দলীয় প্রধানের বাইরে অন্য কোনো ব্যক্তিকে আদালতের রায় কার্যকর সংক্রান্ত যোগাযোগ ছাড়া অন্য কোনো কথা বলার সম্মতি আমি দেই নাই। তার এই অস্পষ্ট কথাবার্তায় প্রতীয়মান হয় তিনি হয় মিথ্যা বলছেন, না হয় তার বুদ্ধিমত্তা স্থানীয় সরকার মন্ত্রণালয় চালানোর জন্য সম্পূর্ণ অযোগ্য। আসিফ বলেন, ইশরাক হোসেন অত্যন্ত দম্ভ ভরে ও অহংকারের সাথে সরকার কর্তৃক প্রশাসক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বরঞ্চ বিনয়ের সাথে এটি প্রত্যাখ্যান করার কারণ হিসাবে বলতে হবে, একজন বৈধ নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদের জন্য এই প্রস্তাব অপমানজনক। আসিফ মাহমুদ বলেছেন, সরকার কোনো নির্বাচনকে বৈধতা দিবে না। এটা কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করা হবে এবং কবে, এটি প্রশ্ন রয়েছে। এখন পর্যন্ত তারা কোন কোন নির্বাচন অবৈধ ঘোষণা করতে পেরেছে? একটিও না। এর অর্থ এই দাঁড়ায়, বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বৈধতা বহাল রাখা গ্যাজেটকে পুরো অন্তর্বর্তীকালীন সরকার বৈধতা দিচ্ছে না বা মানছে না। সেটা সরকার কর্তৃক, অর্থাৎ পুরো অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক উচ্চ আদালত অবমাননার সামিল নয় কি? এই একই আদালত বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 106 ধারা অনুযায়ী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈধতা দেয়নি। বরঞ্চ উল্লেখযোগ্য উদাহরণ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচন 2020 আমাদের মামলা ও রায়ের মাধ্যমে তৎকালীন নির্বাচনটির ফলাফল যে অবৈধভাবে ঘোষণা করা হয়েছিল সেটিই প্রমাণিত হয় এবং ফলাফল সংশোধনের মাধ্যমে সেটি আরও সুদৃঢ় হয়েছে। অনেক জায়গায় কোনো নিয়োগ প্রক্রিয়া ছাড়া ওয়ার্ড সচিব হিসেবে এনসিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ আছে, যা আইনত এবং সরকার পরিচালনার যে কোনো মানদণ্ডে অবৈধ। এরা কারা এবং কাদের স্বার্থ রক্ষা করছে, এই প্রশ্ন নগরবাসীর পক্ষ থেকে আমি করছি। এই অভিযোগ সত্য হলে এর পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে প্রকাশ করতে হবে। গতকাল হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করা হয়েছে স্থানীয় সরকার উপদেষ্টার ঘনিষ্ঠ হিসেবে সুপরিচিত কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নেতৃত্বে। এরা কেউ কেউ নিজেদেরকে বিএনপি ঘরানার পরিচয় দিলেও তারা দলের কোনো পদে নেই। উপরন্তু তারা আওয়ামী ফ্যাসিস্ট আমলের মেয়রদের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে দুর্নীতি লুটপাট করেছে। তাদের মূল হোতা গতকালকে আন্দোলনকারীদের হত্যা চেষ্টা করার হোতা গোলাম কিবরিয়া রুবেলের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। আসিফ মাহমুদ দায়িত্ব নেওয়ার পর রুবেল তার লুটপাটের হাতিয়ার হয়ে উঠেছিল বলে নগর ভবনের আনাচে কানাচে কথা হচ্ছে। তাই মরিয়া হয়ে রুবেলগঞ্জকে নগর ভবনে পুনর্বহাল করার জন্য এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করা হয়েছে। প্রকৌশল বিভাগের কুখ্যাত রুবেল একদিনও আন্দোলনে ছিল না, কিন্তু নিজেকে কোথাও কোথাও বিএনপির সমর্থক হিসেবে দাবি করে। তদবির করে কাজ ভাগাভাগির মাধ্যমে অবৈধ অর্থনৈতিক সুবিধা করে দেয় এনসিপি ও রাজনৈতিক কিছু নেতাদের। শুরু থেকেই আন্দোলনকারীদের বিরোধিতা সে করেছে এবং গোপন সূত্রে জেনেছি আন্দোলনের এক পর্যায়ে কৃত্রিম গোলযোগ সৃষ্টি করে সেই ডামাডোলের মধ্যে বাংলাদেশের সরকার কর্তৃক ঘোষিত এক শীর্ষ সন্ত্রাসীর মাধ্যমে আমাকে সহ আন্দোলনকারীদের কয়েকজনকে হত্যার পরিকল্পনা করেছিল বা চেষ্টায় ছিল।
আসিফ মাহমুদ তার বক্তব্য ও কথাবার্তায় লাগাম টেনে ধরে বর্তমানে যে কিছুটা স্থিতিশীল অবস্থা রয়েছে তা বিনষ্ট করবে না বলে আমি আশা করছি এবং কোনো ক্রমেই কারো প্ররোচনায় বা নিজ সিদ্ধান্তে আন্দোলনে অংশগ্রহণকারী কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়ে প্রতিহিংসামূলক পদক্ষেপের চিন্তা ভুলক্রমে করবে না, এটি একটা সতর্কবাণী হিসাবে আমি দিচ্ছি। এর কোনো ব্যত্যয় হলে ঢাকা নগরবাসী মেনে নিবে না এবং পুনরায় আন্দোলন শুরু হলে তার নগর ভবনের গণ্ডি পেরিয়ে রাজপথে গড়াবে, সেটি করা উচিত হবে। সর্বোপরি আমি ঢাকা নগরবাসী, ঢাকা দক্ষিণের ভোটারগণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দের প্রতি আমার আজীবন কৃতজ্ঞতা ও একজন রাজনীতিবিদ হিসেবে আনুগত্য পোষণ করছি। আমি আপনাদের অগাধ ভালোবাসা ও সমর্থনের বিনিময়ে আমার জীবন ঢাকা নগরবাসীর প্রতি উৎসর্গ করছি। আপনারা আমাকে মেয়র হিসেবে দায়িত্ব দিতে চেয়েছেন, তাই রাজপথে নেমে এসেছিলেন। তবে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, একদম শুরু থেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে মেয়র পদে বসে নগর পরিচালনা করার পরিকল্পনা আমার ছিল না। আমাদের শীর্ষ নেতৃত্বের পরামর্শক্রমে অবৈধ তাপসের বিরুদ্ধে পাওয়া রায় একটি স্থায়ী দলিল হিসেবে প্রতিষ্ঠার জন্য, আইনের শাসনের চূড়ান্ত বিজয়ের একটি প্রমাণ হিসেবে রাখার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। সেই প্রক্রিয়ার সর্বশেষ ধাপ এই শপথ গ্রহণ অনুষ্ঠান, যা কেবলই একটি আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং এই প্রক্রিয়া পদে পদে বাধাগ্রস্ত করতে গিয়ে শেষ বেলায় গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে দল নিরপেক্ষ নয়, আমাদের সেই বয়ানটি চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে। পরাজয় ঘটেছে এই সরকারের নিরপেক্ষতার পর্দার পেছনে ঘাপটি মেরে লুকিয়ে থাকা অগণতান্ত্রিক শক্তির। ভেস্তে গিয়েছে জনগণকে ধোঁকা দিয়ে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সম্ভাব্য দেশি বিদেশি চক্রান্ত। আর বিজয় হয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী জনগণের। এই জনগণ এখন কাউকে অন্ধবিশ্বাস করার পরিবর্তে সর্বদা সজাগ থাকবে। আমরা এই জনগণকে সুসংগঠিত করে ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রাকে অবশ্যই সফল করব ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্র চেষ্টা করা হলে যে কোনো মুহূর্তে জীবন দিয়ে হলেও লড়াই করে জনগণের ভোটের অধিকার আদায় করে নিব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।